অভিনন্দন, নতুন রাজনৈতিক দল গঠন করছেন। কিন্তু বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা 50টি, অনিবন্ধিত শতাধিক রাজনৈতিক দল আছে। মানে আপনি নতুন রাজনৈতিক দল কেন নিয়ে আসছেন? আপনার রাজনীতিতে সম্পৃক্ততার বিষয়টা জানতে চাই। আপনাদের লক্ষ্য উদ্দেশ্য কি এবং এই পলিটিক্যাল পার্টি কি ধরনের রাজনীতিটা করবে? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। বাংলাদেশে 50টার উপর রাজনৈতিক দল আছে, আরো আসবে, সেটা কোনো ব্যাপার না। রাজনীতি করার সুপ্ত অভিলাষ আমার অনেক আগে থেকেই ছিল। সেটা যেহেতু আমার বাবা নিজে রাজনীতি করতেন। আমার বাবা, আমি আমার মায়ের মুখে শুনেছি যে আমার বাবা আমার জন্মের আগে 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্টের পক্ষ থেকে উনি রাজনীতি করেছিলেন। যদি উনি সেই রাজনীতিতে মুসলিম লীগের এগেনস্টে হাতিয়া নোয়াখালী 6 আসনে উনি ভোট পাননি, হেরে গিয়েছিলেন। কিন্তু উনি একজন সিরিয়াস রাজনীতিবিদ ছিলেন। উনি একটা অ্যাডভাইস করেছিলেন যে তোমরা, আমি যেহেতু রাজনীতি করে ক্ষতিগ্রস্ত হয়েছি, তোমরা রাজনীতিতে কখনো জড়িত হয় না। এটা আমার একটা কিন্তু সুপ্ত উপদেশ ছিল। সেই কারণে আমরা রাজনীতি থেকে দূরে দূরেই থাকতাম। আমিও খুব একটা রাজনীতির প্রতি আমার আগ্রহ কমে গিয়েছিল। আমার দেশের উন্নয়ন নিয়ে, মানুষের উন্নয়ন নিয়ে, মানুষকে কর্মক্ষম করা, কর্মসংস্থান সৃষ্টি করা, এই জাতীয় সোশ্যাল ওয়ার্কগুলোর দিকে আমার একটা চিন্তা ভাবনা গড়ে উঠে। আমি ছাত্র জীবন থেকে মানুষকে কিন্তু করতে চাইতাম, পাশে দাঁড়ায় হেল্প করতে চাইতাম। আমি করতাম, অনেক করেছি, আমি আমার মনে আছে অনেক ছাত্রদেরকে আমি করেছি। তো এখন যেটা হয়েছে, বাংলাদেশের যদি আপনি দীর্ঘ রাজনীতির ইতিহাস লক্ষ্য করেন, দেখা গেছে যে সবাই ওয়াদা করতেছে, কিন্তু ওয়াদা পূরণে হয় ব্যর্থ হচ্ছে বা করতেছে না। আমি দুটোই বলবো, হয়তো কেউ ওয়াদা পূরণে ব্যর্থ হচ্ছে অথবা কেউ করতেছে না। কোনটা যে সত্যি বোঝাও মুশকিল। তো তখন আমার কাছে মনে হলো যে আমি এমন একটা প্রেক্ষাপট তৈরি করতে চাই, এমন একটা মঞ্চ তৈরি করতে চাই যেখানে সত্যি সত্যি মানে সাধারণ মানুষের কথা চলে আসবে, সাধারণ মানুষ তার কথা বলবে। আমি মানুষকে ভোট দেবো কেন? সে বলবে আমি এটা চাই, আমি বলবো ডান, কি চান বলো। আমি তাকে আগে বলবো, দিব, তারপর সে আমাকে সমর্থন দেবে। এটা কেমন জানি একটু প্যাসিভ মনে হয়। আমি অ্যাক্টিভ চাই। অ্যাক্টিভ হচ্ছে যে সে আমার কাছে চায় যে আপনি আমার জন্য এই করেন, ওকে ডান, আমি এটাই করবো। মানে আমার এখন আগামী দিনের স্বপ্ন হচ্ছে এই যে আমি রাজনীতি দল করছি, আমার ইশতেহার কিন্তু আমি দেবো না, আমার দল দেবে না, ইশতেহার দিবে আমার সমর্থন। ভোটাররা আমাকে ইশতেহার দিবে যে আমরা এটা চাই, আমরা শুধু বলবো ডান, এটাই হবে। আমি এত ওয়াদা করার দরকার নেই। তারা যেটা চাইবে সে চাওয়াটা পূরণ হলেই তো আপনার হয়ে গেল, তাই না? আমি আরো একটা কারণে ত্বরান্বিত করেছি, যেটা সবচেয়ে বেশি আমার জীবনে কষ্ট লেগেছে, সেটা হচ্ছে আমি কিন্তু যে দীর্ঘ 12 বছর 3 মাস 5 দিন জেল খেটেছি, এটা কোনো অপরাধের জন্য জেল খাটেনি। এটা অপরাধটা হচ্ছে নাটক। কারণ যারা বাদী, যারা এটা তদন্তকারী কর্মকর্তা, তারাই স্বীকার করেছে যে আমাদের কিচ্ছু করার নেই, আমরা উপরের চাপে কাজগুলো করতেছি। এবং এমন কথাও আমি শুনেছি যে তাদের একটা মিটিং হয় যে এই লোকের বিরুদ্ধে মামলা করার তো কোনো এলিমেন্টস নাই, তাহলে আমরা কিভাবে মামলা করব? তখন যিনি একদম খুব বুদ্ধিদাতা, উনি বলছে আমি কোনো কথা শুনতে চাই না, বন্দে আলী মিয়ার রচনা লেখা, তবু মামলা করতে হবে, এই লোকের ঢুকাইতে হবে জেলে। তার মানে বোঝা গেল আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। মানে এটা কোনো এমন না যে আমি ব্যবসাতে কোনো অন্যায় করেছি, ভুল করেছি বা ফৌজদারি অপরাধ করেছি, সেটাও না। তো তাইলে আমার প্রতি কি করা হয়েছে? চরম একটা নির্যাতন করেছে। এবং আমি আইনেরও কোনো কিন্তু পাইনি, কোনো সহযোগিতা পাইনি। আমাদের দেশে যে জিনিসটা সবচেয়ে বেশি দুর্বল এবং নাই বলতে গেলে, আইনের শাসন নাই। তাইলে আমার 1 নম্বর এজেন্ডা হবে আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করা। এবং আমি প্রতিজ্ঞ এই ব্যাপারে, আইনের শাসন আমাকে প্রতিষ্ঠা করতে হবে ইনশাআল্লাহ। এটা কিন্তু 1 নম্বর, যেটা আমি কথা প্রসঙ্গে বলে ফেললাম। কারণ আমি নিজেই কিন্তু বৈষম্য শিকার। আমার প্রতি যে অমানবিক নির্যাতন করা হয়েছে, সেই নির্যাতিত আমি একা না, আমার 2টা বাচ্চা, নাবালক বাচ্চা, আমার স্ত্রী এখনো জেলে আছে। আর আমার সাথে আমি একটা সংগঠনের সাথে কাজ করতাম, সোশ্যাল ওয়ার্ক করতাম, মানে এখনো আছি, সেটা হচ্ছে ডেস্টিনি 2000 লিমিটেড, যেখানে আমি প্রায় 43,50,000 লোকের সাথে আমি সম্পৃক্ত আছি এবং কাজ করতেছি। তাদের কর্মসংস্থানে কাজ করাটা কিন্তু আমার একটা অপরাধ হয়ে গেছে। এবং এই লোকগুলো কিন্তু আমার পাশাপাশি আমার সাথে বাইরে জেল খেটেছে, কিন্তু আপনার এই সমান আমি বলবো তারা 13 বছরই জেল খাটছে। কারণ মামলা শুরু করলে আর এখনো যে তারা কিছুই পাচ্ছে না, একটা টোটাল যুদ্ধের কিন্তু 13 বছরই হবে।
তারা সবাই 13 বছর জেল করেছে। তাহলে কি হচ্ছে? আমি তো তাদের সাথে কোনো ব্যক্তিগতভাবে অন্যায় করিনি, তাদের কথা অন্যায় করেছে হচ্ছে ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা। তাই আমার আন্দোলন, আমার রাজনৈতিক মতাদর্শ, আমার রাজনৈতিক যে বিপ্লব, এটা হচ্ছে রাষ্ট্রীয় ব্যবস্থার এই অপব্যবস্থার বিরুদ্ধে। সুন্দর একটা রাষ্ট্রীয় ব্যবস্থা চাই, সুশাসন চাই, আইনের শাসন চাই। আরেকটা জিনিস যেটা আমি খেয়াল করেছি, আমাদের সামাজিক নিরাপত্তা বলতে নাই। আপনি হয়তো খেয়াল করেছেন, বিগত স্বৈরাচার সরকার চলে যাওয়ার পরে সবচেয়ে বেশি চুরি ডাকাতি যা ইচ্ছা তাই হয়েছে, চিন্তা এখনো তো হয়, রাস্তাঘাটে কেউ হাঁটতে পারে না। তাই এটার জন্য কি সরকার দায় নাকি? এটা হচ্ছে আপনার রাষ্ট্র ব্যবস্থাটাই গুণে ধরা। আমি সরকার, বর্তমান সরকারকে আঙুল দিয়ে ইয়ে করে লাভটা কি আমার? উনি যে এসে হাত দিয়ে ধরছে এটাই তো যথেষ্ট, ধন্যবাদ দেওয়া উচিত। কিন্তু রাষ্ট্র ব্যবস্থা যে খারাপ অবস্থা, এটাকে সংস্কার করতে যে সময় দরকার, আসলে এটা কখনো করা হয়নি। আমি এই ভাগে এটাও বলতে চাই, আমি সংস্কারটাকে আগে চাই, যে আগে সংস্কার হোক, ঠিক হোক, কারণ এটা আমিও পারবো না। সত্য কথা বলতে গেলে কি, এখন যদি আগে থেকে সংস্কার না হয়, আমি যদি এইভাবে দাবি করি যে আমি রাষ্ট্র ক্ষমতা এসে সংস্কার করবো, এটা হচ্ছে মানুষের সাথে আরেকবার ধোঁকা দিয়ে ওয়াদা করার একটা দিয়ে কিভাবে করবো সংস্কার? কারণ সেই রাষ্ট্রযন্ত্র তো নষ্ট হয়ে আছে। তাহলে সংস্কার করতে হবে একটা নিরপেক্ষ অবস্থান থেকে। কারণ আমি যখন রাষ্ট্র ক্ষমতায় যাব, তখন তো আর আমি নিরপেক্ষ নই, আমি তখন আমার পক্ষ। আমি তো সংস্কারটাকে এমন ভাবে করবো যেটা আমার জন্য ভালো, আর যেটা ধরবো না যেটা আমার জন্য খারাপ। তাই ওইভাবে সংস্কার হবেও না। তাই আমাদের দ্বিতীয় লক্ষ্য হচ্ছে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা। আসি এবার আপনার, যদি আমরা শিক্ষার দিকে একটু তাকাই, ছোটবেলা আমরা ক্লাস 4 পর্যন্ত যেটা আমরা পড়েছি বা 5-6 পর্যন্ত পড়েছি, সব কবিতা মুখস্থ আছে এখনো, কারণ শিক্ষার মধ্যে কোনো দুর্বলতা ছিল না। এখন মানুষ, বাচ্চারা কিছুই লিখতে পারে না, অবজেক্টিভ কোশ্চেন লিখতে দেয়, তারা গান গায়, তারা জয় বাংলা ইয়ে করে, তারা 7ই মার্চের বক্তৃতা দিয়ে তারা মার্ক পায়। এরপরে বলতে পারে না তারা, আমি তো 7ই মার্চের বক্তৃতার বিরুদ্ধে না, এটা একটা ঐতিহাসিক বক্তৃতা, এটা সমস্ত জাতিকে অনুপ্রাণিত করেছে, বিশাল একটা ক্যারিসমেটিক বক্তৃতা হয়েছে। কিন্তু ক্লাসে এটা ক্লাস 3, 4, 5, 6 এরা কেন পড়বে? ওরা কি বুঝে এটা? এটা পড়বে অন্তত ইউনিভার্সিটি পড়ুয়া ছেলেরা, তারা এটা স্পিরিটকে ধারণ করবে যে আমাদের দেশ এটার উপরে লড়ে উঠছে। আমাদের তাই তৃতীয় টার্গেট হচ্ছে সঠিক এবং সুশিক্ষার ব্যবস্থা করা এবং সবার জন্য শিক্ষার নিশ্চিত অধিকার ইয়ে করা, প্রতিষ্ঠা করা, একদম নিশ্চিত ইন্টারমিডিয়েট পর্যন্ত। আমি বলবো যেন ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত সরকারে আমরা পারি আসলে যাতে বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা যায়। শিক্ষা মানুষের জন্মগত অধিকার। লেখাপড়া করবে কেন পয়সা দিয়ে? পয়সা দিয়ে লেখাপড়া করে দেখে তো দুর্নীতি যায় না, কারণ ওই পয়সাটা ওঠানোর জন্য ঘুষ খায়। যে পয়সাটা সে শিক্ষায় খরচ করেছে ওটার জন্য সে ঘুষ খায়। এরপর আবার চাকরি পাইতে যে টাকাটা লাগছে সেটার জন্য ঘুষ খায়। প্রত্যেকের একই অবস্থা, সে যেটা ইনভেস্ট করছে এটা উঠাইতে চায়, তাই না? এরপর আমরা আসতেছি স্বাস্থ্যের দিকে। খুব খারাপ লাগে যখন শুনি কোন একটা ইমার্জেন্সিতে আপনার একটা রোগী আসলে তাকে বলে যে সিট খালি নেই। এটা হতেই পারে না, এটা মৌলিক অধিকার হরণ। তোমার সিট খালি দেওয়া থাকলে তুমি বাইরে বেড দিয়ে আগে ভর্তি করে আগে ইমার্জেন্সি চিকিৎসা দাও, তারপর রোগীকে বলো ভাই সিট খালি নেই, কি করা যায়? তা আমরা এমন একটা ব্যবস্থা করব, প্রত্যেকটা বেসরকারি হাসপাতালে সরকারি বেড কোটা থাকবে, যেটা তারা কাউকে ইয়ে দিতে পারবে না, সরকারি ইয়ের বাইরে, নজরদারির বাইরে কাউকে দিতে পারবে না। তাইলে যে কোনো হাসপাতালে হয়ে যাবে পরোক্ষভাবে আংশিক সরকারি। নাহলে কোনো বেসরকারি হাসপাতালকে লাইসেন্স দেওয়া ঠিক হবে না, কিন্তু কারণ বেসরকারি হাসপাতালে বাণিজ্য কেন্দ্র, সিরিয়াস বিজনেস সেন্টার। শিক্ষা, আমরা স্বাস্থ্য নিয়ে কাজ করি। এবার আসতেছি কর্মসংস্থান। বাংলাদেশে চিন্তা করতে পারি কি পরিমাণ কর্মহীন লোক। আমি কর্মহীনই বলবো, বেকার বলার থেকে কর্মহীন বলা অনেক ভালো, কারণ বেকারটা খুব কম মানে মারাত্মক, আপনার কর্মহীনটা বেশি মারাত্মক। কাজে নেই, আমরা নারীদেরকে কাজের মধ্যে সম্পৃক্ত করবো। টোটাল জাতির অর্ধেক হচ্ছে নারী, অথচ দেখা গেছে তাদের কর্মটার মূল্যায়ন নাই দেখে তাদেরকে হিসাবই করা হয়। তাই সর্বস্তরে মানে সাম্যতা এনে আমরা নারী পুরুষ সবার জন্য সমান, যেমন সমান অধিকার থাকে, সমান বেতন থাকে। দেখেন অনেক সময় আমরাও দেখেছি, আমার কোম্পানিতে একসময় দেখেছিলাম যে একজন মহিলা একই পজিশনে যে বেতনে চাকরি করে একটা পুরুষকে তার সাথে একটু বেশি দেওয়া, বা একজন পুরুষকে যে পরিমাণ দেওয়া হয় মহিলাকে একটু কম দেয়। এটা ঠিক না। আমি অলরেডি চালু করেছি সেই কোম্পানিতে, নারী পুরুষের দুটো জিনিস চালু করেছি, যে আমার কোম্পানিতে অর্ধেক পুরুষ অর্ধেক মহিলা হবে, এমপ্লয়ি হবে, বেতন সবাই সমান হবে। বরং ম্যাটারনিটি বেশি বাড়াইছি, সেটার সাথে প্যাটার্নিটি বাড়াইছি। সেটা হচ্ছে কোনো বাবা যদি
মানে কোন ওয়াইফের যদি স্বামী হিসাবে এমন ভাবে তাকে থাকতে হয় স্ত্রীর পাশে লেবারের টাইমে, তারপর 2-3 মাস কিন্তু দেওয়া হবে, প্যাটার্নিটি ছুটি দেওয়া হবে। এটা আমরা চালু করেছি আমাদের ওই কোম্পানিতে। তো আমি ওই আইডিয়াটাকে কিন্তু আমার রাজনীতিতে আনবো, যে কিভাবে একজন পুরুষ যার স্ত্রী সন্তান সম্ভব একটা নির্দিষ্ট সময় থেকে তারও ছুটি দিতে হবে, সেজন্য তার স্ত্রীর পাশে থাকতে পারে। কারণ সেটা আমি অনুভব করেছি আমার প্রথম বাচ্চা দিয়ে। তার জন্য কানাডাতে আমাদেরকে কানাডিয়ান গভর্নমেন্ট ডেকে নিয়ে যেভাবে ট্রেনিং দিল, বলো তুমি ফার্স্ট টাইম প্যারেন্ট তোমরা, ইউ হ্যাভ টু লার্ন সামথিং। এবং আমি রীতিমতো বলতে গেলে 24 ঘন্টায় থাকতাম আমার বাচ্চার পাশে, 24 ঘন্টা। আমার স্ত্রী তো অসুস্থ, বিছানায় শুয়ে আছে, কারণ সে তো জানেও না, তার মানে অ্যানেস্থেসিয়া দেওয়াতে সে কোমায় চলে গেছে। এবং আমাকে তখন আমার মনে আছে, আমি নার্সকে সিস্টারকে ডেকে বলছি বেবি তো করে দিছে, বলে তুমি পরিষ্কার করো, এটা তুমি শিখো। আমার কিন্তু তখন খারাপ লাগে না, তখন আমার মনে হয়েছে আরে তাই তো, এটা তো ভালো শিক্ষা যে আমার স্ত্রী কেন বাচ্চাকে লালন পালন করতে হবে। তারপর আমার ছোট বাচ্চা কিন্তু অলমোস্ট 4 বছর বয়স পর্যন্ত আমরা দুইজনে সমান ভাবে তাকে লালন পালন করেছি, সমান সমান। এরপর আমি পারি নাই বিভিন্ন কারণে, আমি আবার একবার নির্যাতনের শিকার হয়েছি, সেই 98-99-তে কিন্তু একবার নির্যাতনের শিকার হয়েছি আমি। তখন আমার পাসপোর্ট নিয়ে যাওয়া হয়েছে অন্যায় ভাবে। ওরা হাইকোর্টে কিন্তু আমি মামলা জিতেছি, আমার পাসপোর্ট ফেরত দিয়েছে, কিন্তু মাঝখানে আমার জীবন থেকে গুরুত্বপূর্ণ সময়টা চলে গেল। আমার বাচ্চা যে কানাডায় জন্ম নিল, আমি বাপ হিসাবে উপস্থিত থাকতে পারিনি। আমি আজও সেই কষ্ট ভুলি না। এখনো দেখেন আমার জীবন থেকে আমার বাচ্চারা 12-13 বছর একা বাড়িতে কাটেছে। আমার স্ত্রীর বিরুদ্ধে মামলা করা দিয়েছে, রাস্তা রাস্তায় ঘুরছে, এমন জায়গায় ছিল লুকা, এমন জায়গায় থাকতো যেখানে বাসের অযোগ্য। তারপর আমি তাকে বলেছি না, এভাবে কষ্ট করার দরকার নেই, তুমি সারেন্ডার করো। আর সারেন্ডার করার পরে সে নিরপরাধী হয়েও কিন্তু এখন দেখেন জেল খাটতেছে। এখন কিন্তু জেলের ভিতরে ডেস্টিনির কোনো ব্যক্তি জেল খাটতেছে না, একটা লোকও নাই, সব মুক্ত আমরা বাইরে, কিন্তু সে একা জেল খাটতেছে। আমি যে বৈষম্য দেখি আইনের শাসনের, এটা আমাকে খুব পীড়া দিয়েছে। আমি মনে করি আমি একা না, এখনো আইনের শাসন প্রতিষ্ঠা করা অনেক কাজ বাকি আছে, অনেক সংস্কার বাকি আছে, অনেক স্বচ্ছতা আনতে হবে। এবং আপনি দেখেন, আপনি যদি প্রতিবেশী পাশাপাশি 2টা দেশ দেখেন, আমাদের চাইতে আইনের শাসন ব্যবস্থা পাকিস্তান, ভারত 2টা দেশে অনেক আগে গেছে। ভারতেও এখন অনেক ন্যায় বিচার হয়, পাকিস্তানও হয়, আমরা দেখেছি এগুলো। আমরা পারি না কেন? আমরা তো ওই একসময় তো যদি পুরো ভারতবর্ষ ধরেন, একসময় তো আমরা এক ছিলাম, তো সেই খণ্ডটা পারলো ন্যায় বিচার করতে, আমরা পাচ্ছি না কেন? আমাদের হয়তো ইচ্ছার অভাব, অথবা আমাদের ব্যবস্থার অভাব। সবার যে ইচ্ছার অভাব, তাহলে আমার ইচ্ছা তো আছে, আমরা সেই ব্যবস্থা করি। এবং আমরা বিশ্বাস করেন, আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে এই বিষয়গুলোর আগে সংস্কার করবো, এগুলো আগে দরকার। তারপর আপনি সংস্কারের পরে যখন আপনি রাষ্ট্র পরিচালনা যাবেন, কোনো সমস্যা থাকবে না। অন্য প্রশ্ন আগামীকাল আত্মপ্রকাশ হচ্ছে আপনার দলের, এটা নির্বাচন কমিশনের নিবন্ধনে আপনারা যাবেন, নির্বাচন কেন্দ্রিক পরিকল্পনাটা কি থাকবে আপনাদের? আমরা ওইটা এখনো ওইভাবে সিরিয়াসলি আমরা করি নেই, তৈরি করি নেই। আমাদের কিছু কিছু চিন্তা আছে। নির্বাচনে আমরা যেটা চাই সেটা হচ্ছে শুধু একটা মার্কা দিয়ে একজনকে আমি দেব, ভোট দেবো, এটার মধ্যে সীমাবদ্ধ না রেখে আগে সেই ব্যক্তিটির স্থানীয়ভাবে তার গ্রহণযোগ্যতা, তার প্রয়োজনীয়তা, তার সক্ষমতা কতটুকু, এটা দেখবো আমরা। আমরা যে সিস্টেম করবো, এই প্রথম আমরা চিন্তা করেছি আমাদের নির্বাচন কমিটি বলতে কোনো কমিটি থাকবে না, যেখানে আমরা মনোনয়ন দেবো। আমরা কাউকে মনোনয়ন দেবো না, তো মনোনয়ন সে পাশ করে আসবে তার এলাকার থেকে, সেখানে আমাদের সমর্থকদের মধ্যে ভোট হবে। সমর্থকরা সেখানে যদি 1-এর অধিক ক্যান্ডিডেট থাকে তাহলে ইলেকশন হবে, আর যদি একজনই হয় সিলেকশন হয়ে চলে আসবে, তাকে আমরা নমিনেশন দিয়ে দেবো। কিন্তু যদি এমন হয় যে 1-এর অধিক আছে, তখন তাদের মধ্যে আগে একটা নির্বাচন টাইপের অনলাইন নির্বাচন হবে, যেখানে আমাদের সমর্থকরা ভোট দিবে কাকে তারা চায়। আমাদেরকে এখানে এসে তদবির করার সেই সুযোগ থাকবে না। এই জন্য আমার নির্বাচন কমিটি বা যেটা আপনার মনোনয়ন বাণিজ্য যেটা হয় দেখেছি, এগুলা থাকার কোনো সুযোগ নেই। আমরা আমরা এখানেও কিন্তু একটা সংস্কার আনবো, আধুনিকতা আনবো, এবং সেখানে ন্যায্যতার ভিত্তিতে একজন ধরে আমরা একজন লোককে পেয়েছি যার কোনো ক্ষমতাই নাই, মনোনয়ন পত্র জমা দেওয়ার তার পয়সা সেটাও নাই, ভোট তো দূরের কথা। আমরা যদি তাকে যোগ্য মনে করি, তাকে আমরা আমাদের দল থেকে মনোনয়ন দেব। কারণ আমরা ব্যক্তিটিকে চাই যে সংসদে গিয়ে ন্যায্য কথা বলবে, যার মধ্য দিয়ে জনগণের আশা আকাঙ্ক্ষা হবে, প্রতিফলন করবে। কারণ আমরা বলেছি আমরা কিন্তু জনগণের দল, আম জনতা পার্টি।
আমরা জনগণের পাশে আছি, সাধারণ মানুষের কথা আমরা তুলে ধরবো, নেতার কথা নয়। নেতা হবে বক্তা, সাধারণ সাধারণ মানুষের কথাগুলো সে বক্তৃতা আকারে বলবে। নেতার মাথার থেকে অত বুদ্ধি বাইরে হওয়ার দরকার নাই, সে শুধু দেশের রাষ্ট্রের কর্মচারী হিসেবে কাজ করবে। আমি তো সত্যিকার অর্থ বলবো, একজন রাজনৈতিক নেতা কিন্তু রাষ্ট্রের মানে সরকারের কর্মচারী, জনগণের কর্মচারী বলবো, সরি যেটা বলতে চাচ্ছি, জনগণের কর্মচারী ছাড়া কেউ না। কারণ জনগণ তাকে 5 বছরের জন্য নিয়োগ দেয়, এরপর তার ইভ্যালুয়েশন করে যে তাকে আর প্রমোশন দেওয়া যায় কিনা, তাকে আরেকবার নিয়োগ নবায়ন করা যায় কিনা। যেমন আমরা অনেক সময় করি, আমাদের জবের ক্ষেত্রে দেখবেন কিছু কন্ট্রাকচুয়াল দিই, আমরা চাকরি দিই, সেখানে লেখা থাকে 5 বছর পরে নবায়ন হবে। এখানে তো তাই, এখানে তো জনপ্রতিনিধিকে জনগণ নবায়ন করবে কিনা জনগণ সিদ্ধান্ত নেবে, যে না ঠিক আছে এইখানে আগে দিছি, দায়িত্ব দিছি, চাকরি দিছি। আমি এইভাবে বলবো যে এখন থেকে যারা নমিনেশন নিতে আসবে তারা আগে তাদের বায়োডাটাটা তাদের এলাকায় জনগণের হাতে দেবে, যে আমি আপনাদের কাছে আসছি, আপনারা আমাকে মনোনয়ন দেন। স্যার, আপনার এবং ডেস্টিনির কার্যক্রম নিয়ে আপনি যখন নতুন দল গঠনের কথাটা বাইরে গেল, তখন স্যার পক্ষে বিপক্ষে নানা ধরনের আলোচনা সমালোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে আছে। আপনি কি স্যার একটু স্পষ্ট করবেন কিনা আপনার এবং আপনার দল এবং ডেস্টিনির সাথে এই দলের সম্পর্ক, এই বিষয়টা কি স্যার আপনি একটু বলবেন কিনা? বা এই যে স্যার যদি নেতিবাচক সমালোচনা থাকে, সেই জায়গা থেকে স্যার আপনি কিভাবে মানে সফল হতে চান বা কিভাবে বেরিয়ে আসবেন? আমি তো মনে করি সমালোচনা হওয়ার কারণে সফলের অর্ধেক রাস্তায় চলে আসছি। আমি তো সমালোচনাই চাচ্ছি কি বাবা। আমার কথা হচ্ছে, যখন আমি শুনছি সমালোচনা হচ্ছে, আমি আমার ইয়েকে বলতেছি, জানেন কাজ হয়ে গেছে। বলে কি, আমি মানুষরা আমার বিরুদ্ধে কথা বলা শুরু করছে, আমার কাছে খুব ভালো লাগছে। কারণ এইটাই চাইছিলাম, কারণ আমার বিরুদ্ধে কথা না বলে আমি শিখবো না, আমার সমালোচনা করতে হবে। কারণ কি, যে ব্যক্তি সমালোচনাকে ভয় পায়, তার সেলফ ইমেজ অনেক পুয়ার, তার মানে তার জবাব দিয়ে তার সাহস নাই। আপনাকে মনে রাখতে হবে সমালোচনাটা কি। সমালোচনাটা কিন্তু এক ধরনের কোয়েশ্চেন, জিজ্ঞাসা। আপনি যদি কোয়েশ্চেন জিজ্ঞাসা যদি বলি সমালোচনাটা হচ্ছে এক ধরনের জিজ্ঞাসা, চলন্ত দেখি জিজ্ঞাসার অর্থ কি। আমরা ক্লাস 6-এ বলেছি জিজ্ঞাসার অর্থ হচ্ছে জানিবার ইচ্ছা। তার মানে সমালোচনা কিন্তু রিয়েলি কিন্তু ড্যামেজিং কিছু না। যিনি সমালোচনা করছেন তিনি আমার কাছে কিছু জিনিস জানতে চান। সমালোচনার অর্থ হচ্ছে জিজ্ঞাসা। এখন আসলে আপনি জিজ্ঞাসা করেছেন, ধরি আপনি সমালোচনা করছেন। এখন ডেস্টিনি 2000 লিমিটেড হচ্ছে এটা মানে ব্যাপক একটা বেকার যুবক যুবতীদেরকে নিয়ে একটা কর্মসংস্থানের জন্য কাজ করছি। এটা আমার একটা ক্যারিয়ার, কিন্তু রাজনীতি কিন্তু আমার ক্যারিয়ার নয়। রাজনীতি হচ্ছে আমার সোশ্যাল অব্লিগেশন। আমি সমাজের কাছে দায়বদ্ধ। আমার মনে আছে আমি একটা গান বেশি শুনতাম, এই গানটা আমাকে খুব নাড়া দিত আমাকে। সেই গানটা ছিল দেশাত্মবোধক গান, আমার অনেক ঋণ আছে। রুনালা গাইছিল গানটা। এই গানের মধ্যে কিন্তু অনেক কিছু আমাকে নাড়া দিছে, যে কি বলতে চাচ্ছে, আমার অনেক ঋণ আছে, তার মানে আমি দেশের কাছে দায়বদ্ধ, আমি এই ঋণ পরিশোধ করতে হবে। এবং আজকে আমজনতা পার্টির প্রতিষ্ঠা করেছি সে ঋণ শোধ করার জন্য। আমি রাজনৈতিক দলটা সৃষ্টি করেছি সে ঋণ মুক্ত হওয়ার জন্য। যতদিন পর্যন্ত আমি ঋণ মুক্ত না হব ততদিন আমার শান্তি হবে না। তাই আমি ঋণ মুক্ত হইতে চাই, একটা সঠিক মাত্রার রাজনৈতিক দল সৃষ্টি করে, সবার সমান অধিকার সৃষ্টি করে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করে, সামাজিক নিরাপত্তা প্রতিষ্ঠা করে, সবার সুস্বাস্থ্য নিশ্চিত করে, সবার শিক্ষা নিশ্চিত করে, সবার কর্মসংস্থান যেন হয়, এবং আমরা একটা বাসযোগ্য সুন্দর পরিবেশের দেশ চাই। এটাও কিন্তু আমার একটা অবজেকশন, বলে একটা ওয়ান অফ দি পয়েন্ট। সেটা হচ্ছে আমরা দেশটাকে বাসযোগ্য হিসাবে আমরা তো ব্যাপক করবো এখন, আপনার বৃক্ষরোপণ এবং আমরা পরিবেশ রক্ষায় যত রকমের কার্বন তৈরি করে, যত রকমের প্রযুক্তি আছে এদেরকে আমরা নিরুৎসাহী করব, বলবো যে এই কাজটা করো না, এটা করা ঠিক না, চলো আমরা এটা করি। আমরা এইভাবেও বলবো না যে আমরা বাধা দেব বা আমরাই করবো। বাধা শব্দটা এক ধরনের হিংসাত্মক একটা চিন্তা। আমরা তাদেরকে বুঝাবো যে ইটের ভাটা, বুঝাবো এই কাজটা কেন করো, তোমার এই ইটের ভাটার যে এই যে কার্বনটা উঠতেছে এটাতে কি তোমার ওয়াইফের, তোমার বাচ্চা, তাদের ক্ষতি হচ্ছে না। তাকে রিয়েলাইজ করতে দিতে হবে, তার ভিতরে চেতনা জায়গায় তুলতে হবে, তখন দেখবেন সে নিজের থেকে ইটের ভাটা বন্ধ করবে।
আর আমি যদি তার উপরে আইন তৈরি করে তারা মারধর করতে যাই, সে এখান থেকে ইটার ভাড়া উঠে আরেক জায়গায় করবে। তো একটা মানুষকে সংশোধন করতে হলে তার সেলফ রিয়েলাইজেশনের জন্য তাকে আগে সুযোগ দিতে হবে। এবং আমি মনে করি বাংলাদেশের নরশান্তি বললাম, বাংলাদেশের আমার দৃষ্টিতে 99% মানুষ ভালো। আমরা বিপদে আছি 1% লোকের জন্য। 1% লোক, তাও তারা বিপদগামী, তাদেরকেও খারাপ বলতেছি না। ওই বিপদগামী লোকগুলোকে যদি সঠিক পথে আনা যায়, তাহলে বাংলাদেশ একসময় 100 ভাগ কিন্তু ইয়েতে চলে আসবে। আমি ওই 1 ভাগেরও কিন্তু আমার ইয়ের বাইরে রাখতে চাচ্ছি না, আমার চিন্তার বাইরে রাখতে চাচ্ছি না। ওরা বিপদগামী, ওরা জানে না, তারা কি জানে না, ওরা বুঝে না কি করা উচিত। তা আমার কথা হচ্ছে, আমি তাদের পাশে দাঁড়ায় বুঝে বুঝে এটা ভালো, এটা খারাপ। আপনি দেখবেন, আপনি যদি আপনার একটা বাচ্চাকে আপনি সংশোধন করতে চান, আপনি বোঝান, তাই না? আপনি তাকে বলেন যে মা এটা ধরো না, এটা খারাপ, এই যে ধরলে এই হবে। আপনি কি তারা বলেন যে তুমি বেয়াদব, তুমি সব, হবে না, শিখবে না। এবং এখন পর্যন্ত বলবো যে কেন জানি এই বাঙালি জাতিটা, বুঝছেন, অদ্ভুত একটা, মানে আমি তাদেরকে দুর্ভাগা জাতি বলতে নারাজ। এটা অনেকে বলে, আমি দেখছি বাঙালি দুর্ভাগা জাতি। আমি বলবো তারা সৌভাগ্যবান জাতি, বাট তারা সৌভাগ্যটা খুঁজে পাচ্ছে না। তারা সম্পদের মধ্যে বসে আছে, যে কারণ তাদের চোখে সম্পদ আসতেছে না। কেন জানেন? বসে আছে যে সম্পদের উপরে, তাকাচ্ছে বাইরের দিকে। কিন্তু একবার যদি নড়ে দিয়ে দেখতো যে আমি যে জায়গায় বসে আছি সম্পদটা আমার ওখানে লুকিয়ে দিছে, তারা তখনই সম্পদশালী। বাংলাদেশ পরিবর্তন করতে কতক্ষণ লাগে আপনি জানেন? সত্যি বলি, আমি যদি পুরা অনলাইন প্ল্যাটফর্মে একদিন আসতে পারতাম, আমি তাদেরকে কৌশলটা শিখিয়ে দিতাম যে বাংলাদেশ পরিবর্তন করতে কতক্ষণ লাগে। অনেকে বলে এত বছর লাগবে, একটা নির্দিষ্ট টাইম দেয়। হাস্যকর হলেও আপনি শুনলে মানে অবাক হবেন, বাংলাদেশের মানুষের মন মানসিকতা পরিবর্তন করতে সময় লাগে 1 বছর।